আসসালামু আলাইকুম। আজ 17 জুন 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে বাঙালি মুসলমানদের নিয়ে ভয়াবহ চক্রান্ত। ইসরায়েলের বিরুদ্ধে বড় অ্যাকশন নিলেন ট্রাম্প। ইসলামী ব্যাংকের কেউ রাজনীতি করতে পারবে না, প্রজ্ঞাপন জারি। এবার বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে বাঙালি মুসলিমদের পুশব্যাক নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো প্রকার আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিগত বাঙালি মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি সীমান্ত এলাকায় এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারীর দায়িত্ব গ্রহণের পর থেকেই সীমান্ত জুড়ে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। সংস্থাটির তথ্য মতে গত 1 জুন থেকে এই পর্যন্ত প্রায় 5,000 মানুষকে ভারত থেকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হয়েছে। এর ফলে অনেক পরিবার এখন সীমান্তের জিরো লাইনে মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার ভয়াবহতা প্রকাশ করতে গিয়ে হিউম্যান রাইটস ওয়াচ পঞ্চগড় সীমান্তের একটি বিশেষ পরিস্থিতির কথা উল্লেখ করেছে। সেখানে প্রায় 75 ঘণ্টা ধরে পরিবারগুলোকে কোনো খাবার ও আশ্রয় ছাড়াই সীমান্তের খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছিল। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলে মনে করছেন বিশ্লেষকরা। অভিযোগ রয়েছে, কোনো আইনি যাচাই বাছাই ছাড়াই কেবল ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েই এই বহিষ্কার প্রক্রিয়া চালানো হচ্ছে। অনেক ভুক্তভোগীর কাছে বৈধ ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। মানবাধিকার সংস্থাটি দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন অবিলম্বে এই অমানবিক কর্মকাণ্ড বন্ধ করা হয়। সীমান্ত পরিস্থিতির উন্নতি এবং আটকে পড়া পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা দ্রুত কূটনৈতিক আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে HRW। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর এবং কলকাতার রোডে রোডে যান চলাচল বন্ধ রাখা নিয়ে সৃষ্ট বিতর্কের জেরে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার এই বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য কলকাতার ঐতিহাসিক রেড রোডে 7 দিন ধরে যান চলাচল বন্ধ রেখে জোর প্রস্তুতি চালানো হচ্ছে। তবে সম্প্রতি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজ সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। একই স্থানে যোগ দিবসের অনুমতি মেলায় এবং নামাজের অনুমতি না পাওয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ বৈষম্যের অভিযোগ তোলে। গত 16 জুন মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ নাম না করে সংখ্যালঘু সম্প্রদায়ের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো স্বাভাবিক। 107 বছর ধরে তো নামাজ চলেছে, একবার বন্ধ করে দেওয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। বেশি সমস্যা হলে বাংলাদেশ বা পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব আর চলবে না। সরকার ও মানুষ বদলে গেছে। তার এই উস্কানিমূলক ও সাম্প্রদায়িক মন্তব্যের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন ধর্মনিরপেক্ষ ও সামাজিক সংগঠন এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এটিকে এই দেশের সম্প্রীতি নষ্টের একটি অপচেষ্টা বলে আখ্যা দিয়েছে। তবে দিলীপ ঘোষ তার দেওয়া বক্তব্যে অনড় রয়েছেন। এবার মধ্যপ্রাচ্যের খবর। ইরানের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই দেশটির বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি। তবে এ বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে তাখত রাভানচি বলেন, নৌ অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান দাবি। তিনি বলেন, আমরা শুরু থেকেই এই বিষয়টির ওপর জোর দিয়েছিলাম। এখন অবরোধ প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই তা কার্যকর করা হয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন। যদিও অবরোধ প্রত্যাহারের পরিধি ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। অন্যদিকে বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জায়ান্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার সোমবার এক সতর্কবার্তায় জানিয়েছিল যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা এবং কিছু সামুদ্রিক বিধি নিষেধ শুক্রবার পর্যন্ত বহাল থাকার কথা। ফলে অবরোধ প্রত্যাহার নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য সামনে এসেছে। ট্রাম্প এর আগে আরও দাবি করেছিলেন ইরানের সঙ্গে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারকে নীতিগত ঐকমত্য হয়েছে এবং এর আনুষ্ঠানিক স্বাক্ষর আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সম্পন্ন হতে পারে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই সম্ভাব্য চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। যুদ্ধ পরবর্তী ইরানের পুনর্গঠনের জন্য $30,000 কোটি একটি তহবিল তৈরি হচ্ছে। ইতিমধ্যে এই তহবিলের অর্ধেকেরও বেশি অর্থ অর্থাৎ $15,000-এরও বেশি জোগাড়ও হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী একাধিক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে আগামী 19 জুন সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে ইসলামাবাদ মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং নামের যে 14 পয়েন্টের সমঝোতা চুক্তি স্বাক্ষরের কথা আছে সেখানে একটি পয়েন্ট হলো এই তহবিল গঠন। এর মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য ইরানকে অনুপ্রাণিত করা। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন ডিজিটাল মাধ্যমে ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর করে ফেলেছে ওয়াশিংটন এবং তেহরান। 19 জুন জেনেভায় যা হবে সেটি আনুষ্ঠানিকতা। রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট নামের এই তহবিল এ পর্যন্ত যত অর্থ এসেছে এবং ভবিষ্যতে যে অর্থ আসবে তার পুরোটাই আসবে বেসরকারি খাত থেকে। এই তহবিলের সঙ্গে সরকারি অর্থের কোনো যোগ থাকবে না। তহবিলের অর্থ বিনিয়োগ করা হবে ইরানের জ্বালানি, লজিস্টিক, পণ্য প্রস্তুত বা ম্যানুফ্যাকচারিং এবং যাতায়াত ও পরিবহন খাতে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা ভিত্তিক বেশ কয়েকটি কোম্পানি ইরানের পুনর্গঠনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বেশ কয়েকটি কোম্পানি তহবিলে অর্থ প্রদান করেছে। ইরানের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেছেন তেহরান প্রাথমিকভাবে যুদ্ধজনিত ক্ষয়ক্ষতির জন্য ওয়াশিংটনের কাছে $400 বিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেই দাবি প্রত্যাখ্যান করে। পরে পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তার জন্য একটি বিকল্প ব্যবস্থা হিসেবে এই বিনিয়োগ তহবিলটি চালু হয়। অবশ্য এই তহবিলের বাইরে আঞ্চলিক দেশগুলো সরকারিভাবে ইরানের ক্ষতিগ্রস্ত শিল্প কারখানা, তেল শোধনাগার, বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো পুনর্নির্মাণ খাতে ঋণ, ক্রেডিট সুবিধা এবং সরকারি অর্থায়নের মাধ্যমে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ইসলামাবাদ মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর শর্ত অনুযায়ী এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য 60 দিন সময় পাবে তেহরান ও ওয়াশিংটন। বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ, তার কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে আইডিএফ এর অভিযানকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে বড় বাধা বলেও উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প অবশ্য বলেছেন যে তিনি হিজবুল্লাহকে দমনের পক্ষপাতী, তবে এক্ষেত্রে ইসরায়েলের পরিবর্তে সিরিয়াকে অধিকতর যোগ্য বলে মনে করেন তিনি। শিল্পোন্নত 7 দেশের জোট G7 সামিটের সম্মেলন উপলক্ষে বর্তমানে প্যারিসে আছেন ট্রাম্প। গতকাল মঙ্গলবার সম্মেলনের অবসরে ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে হিজবুল্লাহ ইস্যুতে ইসরায়েলের কঠোর সমালোচনা করে ট্রাম্প বলেন ইসরায়েল অনেক দিন ধরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে এবং এই যুদ্ধে ইতিমধ্যে বহু সংখ্যক মানুষ নিহত হয়েছেন। মনে করুন আপনি কাউকে খুঁজছেন, সেজন্য প্রত্যেকবার অ্যাপার্টমেন্ট ভবনগুলোতে তো হামলার প্রয়োজন নেই। বহু মানুষ সেসব অ্যাপার্টমেন্ট ভবনে বসবাস করে এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে তারা হিজবুল্লাহ নয়। হিজবুল্লাহ লেবানন ইস্যু ইসরায়েল যেভাবে সামলাচ্ছে তাতে আমি খুশি নই। এটা অনেক আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা এমনভাবে এগোচ্ছে যেন অনন্ত সময় তাদের সামনে পড়ে আছে। তাছাড়া তাদের অভিযান ইরানের সঙ্গে চুক্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে। গত 14 জুন ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। তার কিছুক্ষণ আগেই লেবাননে হামলা চালিয়েছিল আইডিএফ। ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন সে সময় ইসরায়েলের প্রতি খুবই বিরক্তি বোধ করেছিলেন তিনি। আমাদের চুক্তি স্বাক্ষরের মাত্র 2 ঘন্টা আগে বৈরুতে যে হামলা হয়েছিল সেটি আমার ভালো লাগেনি। ফক্স নিউজকে ট্রাম্প বলেন হিজবুল্লাহকে দমন করার কাজটি ইসরায়েলের চেয়ে সিরিয়া অনেক দক্ষভাবে করতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। আমার মতে ইসরায়েলের এখন উচিত হবে হিজবুল্লাহকে সিরিয়ার দায়িত্বে ছেড়ে দেওয়া, কারণ সত্যি কথা বলতে তারা অনেক ভালোভাবে এই কাজটি করতে পারবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তির খসড়া পর্যালোচনার জন্য ইসরায়েল ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছিল, তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12। এর ফলে সম্ভাব্য চুক্তির পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনও তেল আবিবের কাছে অজানা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি কর্মকর্তারা সমঝোতা স্মারকটি পর্যালোচনার সুযোগ চাইলেও যুক্তরাষ্ট্র তাদের সেই অনুরোধে সাড়া দেয়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা থাকলেও এর বিস্তারিত বিষয়বস্তু এখনও ইসরায়েলের কাছে পৌঁছেনি। তবে এই বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে তিনি তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, তেল আবিব যুক্তরাষ্ট্রের আলোচকদের কাছে এই ধরনের কোনো আনুষ্ঠানিক অনুরোধই জানায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা চ্যানেল 12-এর প্রতিবেদনের তথ্যকে ভুল বলে অভিহিত করেছেন। তার দাবি, পুরো আলোচনা প্রক্রিয়া জুড়ে ওয়াশিংটন ইসরায়েল সহ আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে। চ্যানেল 12-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সমঝোতা স্মারকের প্রতিটি শব্দ নিজে পর্যালোচনা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে নথিটির বিষয়বস্তু কবে এবং কিভাবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান কোনো পক্ষই সম্ভাব্য সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। তবে ইরানের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নথিটিতে 14টি ধারা রয়েছে, যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সম্ভাব্য ধারাগুলোর মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিধিনিষেধ শিথিল, ইরানের উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ থাকা ইরানি সম্পদ মুক্ত করা এবং আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে দেশটির পুনর্গঠন পরিকল্পনার মতো বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে চুক্তির চূড়ান্ত শর্ত, বাস্তবায়ন পদ্ধতি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর দায়িত্ব নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য এই সমঝোতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে আনুষ্ঠানিক নথি প্রকাশের আগে বিভিন্ন পক্ষের দাবি ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ না হওয়া পর্যন্ত এর বিষয়বস্তু নিয়ে চলমান জল্পনা কল্পনা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। এবার দেশের খবর। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা পুনর্ব্যক্ত করেছে। বুধবার ব্যাংকের মানব সম্পদ নীতিমালার আলোকে জারি করা এই সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়, এর আগে জারি করা একটি নির্দেশনার আলোকে ব্যাংকের মানব সম্পদ নীতিমালার অধ্যায় 6-এ বর্ণিত সাধারণ আচরণ ও শৃঙ্খলা নীতির অধীনে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিদ্যমান বিধান পুনরায় সকলের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী কোনো কর্মকর্তা বা কর্মচারী সরকারি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে দেশে বা বিদেশে কোনো সংসদ নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবেও অংশগ্রহণ করতে পারবেন না। তবে ব্যক্তিগত ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে। এছাড়া কোনো ধরনের দলীয় মতাদর্শ প্রচার, রাজনৈতিক বিতর্কে অংশগ্রহণ বা পক্ষপাতমূলক কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও পেশাগত নিষ্ঠাকে ব্যাহত করতে পারে। সংকীর্ণতা, স্বজনপ্রীতি, দলীয়করণ কিংবা অফিসের ক্ষমতার অপব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের ভাবমূর্তি ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে সার্কুলারে আরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজনৈতিক মতামত প্রকাশ বা প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা, জরুরি দাপ্তরিক প্রয়োজন ছাড়া অফিস চলাকালে কর্মস্থলের বাইরে না থাকা এবং অফিস থেকে বের হওয়া ও ফিরে আসার সময় মুভমেন্ট রেজিস্টারে সময় ও কারণ উল্লেখ করে স্বাক্ষর করা। সার্কুলারে সতর্ক করে বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্য করা হলে তা শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং মানব সম্পদ নীতিমালার বিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধানকে সার্কুলারে বিষয়বস্তু অবিলম্বে কর্মকর্তা কর্মচারীদের জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশনা লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে দ্রুত মানব সম্পদ বিভাগকে অবহিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের টিপস হচ্ছে, দলিল করুন বা চুক্তি করুন। যা কিছু করতে যান না কেন, সেই কাজটি সম্পর্কে আপনি একটা ছোটোখাটো চুক্তি হলেও করুন। অথবা এই কাজটি কবে শুরু করেছেন, কখন শুরু করলেন, কার সঙ্গে শুরু করলেন, কীভাবে শুরু করলেন, এই সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাখুন। যদি আপনি দলিল করতে পারেন
অন্য পক্ষের সঙ্গে যার সাথে আপনি কাজ করছেন অথবা চুক্তি করতে পারেন, সেটা হবে সবচেয়ে নিরাপদ। এই কাজটি চলুন আজ থেকে আমরা শুরু করি। আমার অপর পক্ষ হয়তো বিব্রত হতে পারে, অনীহা দেখাতে পারে, কিন্তু তাকে যদি আপনি বুঝিয়ে বলেন যে এই চুক্তি বা এই দলিল দুজনের জন্যই খুব মঙ্গলজনক, তাহলে তিনিও আগ্রহী হবেন এবং এটা জীবনের জন্য খুবই জরুরি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।